বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা গতদিন তোমাদের সাথে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের প্রথম ক্লাস নিয়েছি। সেখানে আমরা বলতে চেষ্টা করেছিলাম যে প্রাক ইসলামী আরবের আবহাওয়া, উৎপন্ন দ্রব্য ও জীবজন্তু নিয়ে আজকে আলোচনা হবে। কিন্তু গত ক্লাসে আমরা আরবের অবস্থান, দ্বীপটি কোথায় অবস্থিত, দেশের অবস্থান, লোকসংখ্যা, আয়তন এই সম্পর্কে আলোচনা করেছিলাম। তোমাদের নিশ্চয় মনে আছে যে দেশটি এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। যাই হোক, আজকের ক্লাসে আমরা তোমাদের যে বিষয়টি অবগত করানোর চেষ্টা করব সেটি হচ্ছে প্রাক ইসলামী আরবের আবহাওয়া, উৎপন্ন দ্রব্য ও জীবজন্তু। তো এখানে আমরা যদি ম্যাপের দিকে লক্ষ্য করি, দেখো আবহাওয়া, জলবায়ু, দেশটির অবস্থান কি আমরা গতদিন শিখাইছিলাম, দেখেছিলাম যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এখানে উত্তরে হলো উত্তরে সিরা মরুভূমি, একটি দিকে স্থলভাগ আর বাকি তিন দিকে জলভাগ। অর্থাৎ পশ্চিম দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে এই যে আমরা তীর দেখাচ্ছি ভূমধ্যসাগর, এটা পশ্চিম দিক। পশ্চিম দিকে ভূমধ্যসাগর এবং লোহিত সাগর, এই যে লোহিত সাগর। আর দক্ষিণ দিকে দেখো যে ভারত মহাসাগর। আমি একটু চিহ্নিত করে দেখাই। এই যে লোহিত সাগর, এই যে এটা হলো লোহিত সাগর। আর যদি আরো দিকে লক্ষ্য করে দেখবা যে পূর্ব দিকে আছে, আমরা বলেছিলাম পারস্য উপসাগর, এই জায়গার পারস্য উপসাগর। এবং এটা দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব কোণে যে আরব সাগর এবং এই যে পারস্য উপসাগর। আর পূর্ব দিকে গেল, দক্ষিণ দিকে, পশ্চিম দিকে, তিনটি দিকে দেখো সমুদ্র দ্বারা পরিবেষ্টিত। অর্থাৎ একদিকে হচ্ছে মরুভূমি, যেটা সিরিয়া মরুভূমির অংশ বা সিরিয়া মরুভূমি। এই দেশটির অবস্থান সম্পর্কে আমরা যদি পূর্বে আলোচনা থেকে দেখি, তাহলে এখানে দেখো আরব ওদের পূর্ব দিকে পারস্য উপসাগর, পূর্ব দিকে পারস্য উপসাগর, আর হলো ওমান সাগর, এই ওমান সাগর আর পারস্য উপসাগর। আর এখানে পশ্চিম দিকে লোহিত সাগর, এই যে পশ্চিম দিকে এটা লোহিত সাগর। কিন্তু এখানে ভূমধ্যসাগর আছে, এটা হচ্ছে উত্তর পশ্চিম কোণে, উত্তর পশ্চিম কোণে, দেখো এই কোণে। আর এই ম্যাপটা মূলত এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম কোণে দেশটি অবস্থিত। আর দক্ষিণে ভারত মহাসাগর, উত্তরে সিরিয়া মরুভূমি। এই অবস্থানটা আমাদেরকে মনে রাখতে হবে। ভবিষ্যতে আমরা এই ইতিহাস যতই পড়ি, আরব দেশের ইতিহাস পড়তে গেলে আমাদের এই দিকগুলি সম্পর্কে সম্যক জ্ঞান থাকা দরকার। আরবের অধিকাংশ এলাকায় হচ্ছে শুষ্ক উত্তপ্ত। আমরা আগেই বলেছি যে আরবের দেশে কোনো নদ নদী নেই, আরব দেশে কোনো নদ নদী নেই, যার কারণে এখানে আবহাওয়া অত্যন্ত শুষ্ক এবং উত্তপ্ত ও প্রচণ্ড রৌদ্র, যে রৌদ্রে শরীর দগ্ধ হওয়ার সম্ভাবনা আছে। আর যেহেতু শুষ্ক আবহাওয়া, শুষ্ক ও উত্তপ্ত, সেহেতু এখানে গাছপালাও তেমন জন্মায় না। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আভ্যন্তরীণ নদ নদী যেহেতু নাই, সেহেতু এখানকার আবহাওয়া অত্যন্ত সূক্ষ্ম, শুষ্ক, রুক্ষ, রৌদ্রদগ্ধ, গাছপালা বেন। এখানে লু হাওয়া প্রবাহিত হয়, লু হাওয়া। তাহলে আমরা একটু জানার চেষ্টা করি লু হাওয়াটা কি। লু হাওয়া হচ্ছে
গরম এবং শুষ্ক বায়ু, গরম এবং শুষ্ক বায়ু যেখানে পানি আর্দ্রতার পরিমাণ কম, যা সাধারণত গ্রীষ্মকালে অর্থাৎ মে জুন মাসে ভারতের উত্তর ও পশ্চিমাংশ সহ বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে প্রবাহিত হয়। এই বায়ু দিনের বেলায় প্রবাহিত হয়। কখন প্রবাহিত হয়? দিনের বেলায়, এবং তাপমাত্রা অনেক বেড়ে যায়। অর্থাৎ তাপমাত্রা দেখো 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি পর্যন্ত বা তারও বেশি হতে পারে। মূল বৈশিষ্ট্য হলো লোহা অত্যন্ত শুষ্ক উষ্ণ প্রকৃতির। এটি সাধারণত দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রবাহিত হয়। দুপুরের পরে হাওয়াটা শুরু হয়, আর সন্ধ্যা পর্যন্ত এটি প্রবাহিত হয়। এ বায়ু মানবদের তীব্র অপঘাত সৃষ্টি করতে পারে বা তাপ তাপাঘাত সৃষ্টি করতে পারে। আর তাপ আঘাতের প্রভাবে আমাদের অনেক ক্ষতি হতে পারে। যেমন পানি শূন্যতা দেখা দিতে পারে, দেহের তাপজনিত অসুস্থতা বাড়তে পারে, হিট স্ট্রোক হতে পারে, মাথা ব্যথা হতে পারে, চামড়া জ্বালা পোড়া শুরু হয়, যেহেতু অত্যন্ত হিট। এ থেকে প্রতিরোধের উপায় যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা এই সময় ঘরের বাইরে বের হব না। আর সবসময় আমরা চেষ্টা করব হালকা ও সাদা পোশাক পরে থাকার। প্রচুর পানি খাওয়া, ফলের রস খাওয়া, ঠান্ডা তরল পানীয় পান করা। রোদে দীর্ঘ সময় না থাকায় আমাদের জন্য শ্রেয়। তাহলে লোহাটা মূলত কি? অত্যন্ত শুষ্ক ও তীব্র, উষ্ণ প্রকৃতির। শুষ্ক এবং তাপমাত্রা অত্যন্ত তীব্র থাকে। আর এই সাধারণত এটা দুপুরের পর থেকে শুরু হয় এবং সন্ধ্যা পর্যন্ত বাতাসটা প্রবাহিত হয়। যে বাতাসের সাথে তাপঘাত সৃষ্টি করতে পারে। আমাদের তাপের প্রভাবে আমাদের অনেক ক্ষতি হতে পারে। যেমন হিট স্ট্রোক হয়, মাথা ব্যথা হয়, চামড়ার জ্বালা দেখা দেয়। এইগুলি কিন্তু এই লু হাওয়ার কারণে। সেই লু হাওয়া হচ্ছে হচ্ছে আরবে প্রধান হাওয়া। এই কারণে আরব অঞ্চলে আবহাওয়া অত্যন্ত শুষ্ক এবং উষ্ণ। এখানে কোনো গাছপালা জন্মায় না, খুব কম। এই প্রসঙ্গে পিকেটি বলছে যে পূর্ব ও পশ্চিম দিকে, দেখো ম্যাপের দিকে লক্ষ্য করো, আমরা দেখি যে পূর্ব এবং পশ্চিম দিকে সমুদ্র বেষ্টিত হলেও এখানে যে বন্যা হয় বা জল বিধৌত হয়, সেখানে কিন্তু মাটি খুব একটা সিক্ত করতে হয়, ভেজাতে পারে না। কারণ এটা এশিয়া মহাদেশের বৃষ্টিহীন এলাকা এবং আফ্রিকা মহাদেশেরই একটি অংশ, যার কারণে এই তাপমাত্রাটা অত্যন্ত তীব্র হয়। কিন্তু দক্ষিণের দক্ষিণে যে মহাসমুদ্র আছে, যে ভারত মহাসাগর, এই মহাসাগরে অনেক সময় আমরা লক্ষ্য করলে দেখবো যে এখানে মেঘমালার সৃষ্টি হচ্ছে। এই মেঘমালার সৃষ্টি হওয়ার ফলে সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে বাতাসে আর জলীয় বাষ্প অবশিষ্ট থাকে না। কি জন্য? ওখানে সাইমুম নামে একটি ঝড় সৃষ্টি হয়। আর এই সাইমুম ঝড়ের প্রভাবে ওই মেঘমালার যে জলাধার থাকে বা সেটা কিন্তু শুকায় যায়, চুষে নেয়। যার কারণে এই অঞ্চলে কোনো বৃষ্টিপাত তেমন হয় না বললেই চলে। তবে বৃষ্টি যে হয় না এমনটি বলা যাবে না। আমরা লক্ষ্য করলে দেখবো যে হেজাজ, এই যে হেজাজ অঞ্চল, এই যে এখানে লক্ষ্য করো হেজাজ অঞ্চল, এটা হলো ইসলামের শুদ্ধিকাগার। এখানে ইসলামের উৎপত্তি হয়েছে। তাহলে কোনো জায়গায় যখন মানুষের বসবাস শুরু হয়, ওখানে অবশ্যই মানুষের মৌলিক চাহিদা পূরণের সব উপকরণ থাকা দরকার। পাশাপাশি থাকা দরকার স্বাস্থ্যকর পরিবেশ, যেটা এই সমুদ্রের লোহিত সাগর এবং ভূমধ্যসাগরের স্রোতের দ্বারা এই মাটিটা সিক্ত হতো এবং এখানে কম বেশি ফসল উৎপন্ন হতো। যার কারণে এখানে মানুষের বসবাসের উপযোগী হয়েছিল। এবং আর এখানে দেখো যে ওমান এবং হাজরামাউত এই অঞ্চলে এইটা কিন্তু লক্ষ্য দেখো, লোহিত সাগর, এই যে ওমান, আরব সাগরে, পারস্য সাগরের একদম কাছাকাছি তীরবর্তী। আর হাজরামাউতও তাই, ভারত মহাসাগরের খুব কাছাকাছি। যার কারণে এখানে বৃষ্টিপ্রবণ এলাকা হিসাবে চিহ্নিত করা যায়। অর্থাৎ
সাইমুম ঝড় তো সবসময় হয় না। যে সময় হয় না ওই সময় ওখানে বৃষ্টিপাত হয় এবং ফসলাদি উৎপন্ন হয়। এখানকার মাটি উর্বর হয়। এখানে মানুষের মৌলিক চাহিদা সকল উপকরণ পাওয়া যায়। যার কারণে মানুষ এখানে বসবাস করতে সক্ষম হয়েছিল। আশা করি তোমরা এই বিষয়টি ক্লিয়ার হয়েছো। আমরা আগেই বলেছি যে এই মরুভূমি, এই দ্বীপাঞ্চলে কোনো নদ-নদী অর্থাৎ আভ্যন্তরীণ এই যে আমরা দেখছি তাবুক, মক্কা, মদিনা, খায়বার এইসব অঞ্চলগুলিতে যদি তাই নেপুদ এইসব অঞ্চলগুলির মধ্যে কোনো নদ-নদী নাই। যার কারণে তাদের যাতায়াতের বা একই থেকে অন্য স্থানে যাওয়ার জন্য, ব্যবসা-বাণিজ্য করার জন্য তাদেরকে উটের উপরে নির্ভর করতে হতো এবং এই উটই ছিল তাদের প্রধান বাহন। ক্লিয়ার হয়েছে আশা করি? এবার সাইমন ঝড় সম্পর্কে যদি আমরা জানি, সাইমন ঝড়ও ওই তোমার অনেকটাই হচ্ছে এর মতো। ওই কি বলে? উম লু হাওয়া যেভাবে প্রভৃত গরম, এটাও তাই। এ দেখো আরব উপদ্বীপ বিশেষ করে সৌদি আরব, ইয়েমেন, কুয়েত এইসব অঞ্চলে এই সাইমুম ঝড় হয়। উত্তর আফ্রিকার মরুভূমি অঞ্চলগুলোতে যেমন সাহারা মরুভূমিতে এই সাইমুম ঝড় হয়। কখনো, কখনো ইরাক ও সিরিয়া মরুভূমি এলাকাতে হয়। যেমন এই দেখো এখানে ইরাক বলতে আমরা কোনটা বলছি? এই যে ইরাক, এই যে ইরাক। এই অঞ্চলেও হয়। কখনো, কখনো সবসময় না। ঝড়ের প্রকৃতি দেখো এখানে এই ঝড়ের সাথে এইটি এক ধরনের বালি ঝড় ও গরম বায়ুর ঝড়। ওখানে হচ্ছে লোহাটাকে গরম এবং উষ্ণ। আর এখানে গরম বালি ঝড় হয় এবং বায়ু অত্যন্ত গরম থাকে। এখানে তাপমাত্রা এত বেশি হয়, ওখানে যেমন ৪০ থেকে ৫০ আর এখানে ৫০ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। আর এই কারণে হচ্ছে বালি উড়ে, এই বালি উড়ার ফলে এটা চোখে পড়ে, মানুষের চোখে পড়ে এবং এটা কয়েকদিন কয়েক ঘন্টা থেকে কয়েকদিন পর্যন্ত যায়। এই ওটা ঝড়টা তো লোহাটা হয়তো দুপুরের পরে এবং শেষ হতো মোটামুটি বলা যায় সন্ধ্যার পরে। কিন্তু এখানে এই ঝড় শুরু হলে সেটা কয়েক ঘন্টা হতে পারতো বা কয়েকদিন পর্যন্ত হতে পারতো। মানুষ ও প্রাণীর জীবন মারাত্মক ক্ষতিকর হয়। তীব্র গরম শ্বাসকষ্ট হয়, পানি শূন্যতা ও মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাহলে এই ঝড় কিন্তু সৌদি আরবে হয়েছিল বা হয়। এর বৈশিষ্ট্য হচ্ছে একটি মরু ও শুষ্ক অঞ্চল থেকে উৎপন্ন হয়। মরু ও শুষ্ক অঞ্চল। যেহেতু মরু অঞ্চল বা শুষ্ক অঞ্চল থেকে উৎপন্ন হয়, সেহেতু এর সাথে জলীয় বাষ্পের কোনো সংযোগ থাকে না। আর বাতাস, ঝড় যখন সৃষ্টি হয় তখন মরুভূমির যে বালু, এই বালু সঙ্গে করে নিয়ে আসে। এই বালু আমাদের চোখে পড়লে আমাদের দৃষ্টিশক্তি হারিয়ে যায়, নষ্ট হতে পারে। তারপরে অত্যন্ত তাপমাত্রার কারণে, সূর্যের তাপমাত্রার কারণে ভূমির গাছপালা পর্যন্ত মারা যেতে পারে, শুকায় যায়। মানুষের কর্মক্ষমতা কমে যায়, পশু-পাখির প্রাণহানি ঘটে, কৃষি ও জলসম্পদের নেতিবাচক প্রভাব পড়ে। যেমন আমরা যদি এবার আমাদের দেশের কথা চিন্তা করি, আমাদের দেশে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যদি তুমি লক্ষ্য করে দেখবা যে আমাদের দেশেও ঝড় হয়। সেই ঝড়ে ধুলাবালি আসে এবং বায়ু গরম আসে, যেটা আমাদের দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। আশা করি এই বিষয়টা তোমরা উপলব্ধি করতে পারবে, বুঝতে পারলে। আমরা আগেই বলেছি যে ইসলামের আদি স্থান বা জন্মস্থান হিসাবে খ্যাত হলো হেজাজ প্রদেশ। আর এই হেজাজ প্রদেশের উত্তরে অবস্থিত মরুদ্যানগুলি মানুষের বসবাসের উপযোগী। কি জন্য উপযোগী? যা বললাম, ম্যাপে দেখা দিলাম ওটা হচ্ছে পারস্য উপসাগর, লোহিত সাগর এবং ভূমধ্যসাগরের নিকটবর্তী। এই যে হেজাজ অঞ্চলটা হচ্ছে তোমার লোহিত সাগর, ভূমধ্যসাগরের কাছাকাছি। যার কারণে এখানে পরিবেশটা খুব ভালো ছিল, স্বাস্থ্যকর পরিবেশ ছিল। যার কারণে এখানে মানুষ বসবাস করতে শুরু করে এবং ওখানে বসবাসের উপযোগী ছিল। এছাড়া এই যে ম্যাপের দিকে তাকালে ওমান, হায়দ্রাবাদ এই অঞ্চলগুলিও সমুদ্রের কাছাকাছি বা নিকটবর্তী। যার কারণে বৃষ্টিপ্রবণ হয় এবং সেখানে ভূমি উর্বর, স্বাস্থ্যকর পরিবেশ। আমরা আগেই বলেছি যে অঞ্চলটা হচ্ছে
সমুদ্র তীরবর্তী সে অঞ্চলে বন্যা হয়, মেঘ হয়, বৃষ্টি হয় এবং সেই কারণেই আমরা হলো সেখানকার পরিবেশটা স্বাস্থ্যকর। দেখবা যে আমাদের দেশে যে চরাঞ্চলে মানুষগুলো শুকনায় নিয়ে এসে বসবাস করতে পারবে না। তাদের বললে ওরা বলে না চরই ভালো। এই কথাগুলি মনে রাখতে হবে। যাই হোক, আগে উল্লেখ করলাম যে আরব অঞ্চলে কোনো নদ-নদী নাই। যার কারণে ব্যবসা-বাণিজ্য চরম ব্যাহত হতো। এই অসুবিধা দূর করার জন্য উটই ছিল তাদের শেষ ভরসা। তাই উটকে আরববাসীদের প্রধান বাহন হিসাবে পরিচিত। ক্লিয়ার হয়েছ? কি জন্য উটকে প্রধান বাহন? যে উট হলো কিন্তু শীতকালে এবং গরমকালে বেশ কিছুদিন পানির পান না করে থাকতে পারে। গ্রীষ্মকালে হচ্ছে শীতকালে ২৫ দিন আর গরমকালে হচ্ছে গ্রীষ্মকালে ১৫ দিন। যার কারণে উত্তপ্ত মরুভূমিতে উটই ছিল তাদের যোগাযোগের বা যাতায়াতের অন্যতম মাধ্যম। আমরা উট নিয়ে আরো কথা বলবো একটু পরে। যাক, এখন এই আরব অঞ্চলে কৃষি পণ্য কি পাওয়া যায়, গাছপালা কেমন জন্মায়, কি ধরনের গাছপালা জন্মায়, ওখানে ফসলাদি কেমন উৎপন্ন হয়, সে সম্পর্কে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করি। শুষ্ক, আমরা বারবারই বলছি শুষ্ক উষ্ণ আবহাওয়া তার এবং অনর্বর ভূমি, অনর্বর অধিকাংশ ভূমি অনর্বর এবং লবণাক্ত। এই কারণে ভূমির আরও বোধে অধিক পরিমাণে ফসল উৎপন্ন করা সম্ভব ছিল না এবং সেই সুযোগও ছিল না। কৃষি ফসলাদি উৎপন্ন করার জন্য প্রধান হচ্ছে যেমন সেচ ব্যবস্থা। যেহেতু মরুভূমি অঞ্চল সেখানে সেচের কোনো ব্যবস্থা ছিল না, যার কারণে ওখানে তেমন ফসলাদি উৎপন্ন হতো না। তারপরেও যে অঞ্চলগুলি হচ্ছে নদী নিকটবর্তী, সমুদ্রের নিকটবর্তী সেই অঞ্চলে খেজুর, গম, বার্লি, ধান এগুলি উৎপন্ন হতো। এগুলি আমরা একটু জানার চেষ্টা করি। খেজুর হচ্ছে তাদের মানে খাদ্য তালিকায় ১ম এবং প্রধান। খেজুর তাদের নিত্য আহার্য। নিত্য মানে প্রতিদিন। এটি আমাদের দেশে আমরা হলো ভাত খাই। আর ওদের দেশে খেজুর খায়। আর তাদের প্রধান কৃষি পণ্যই ছিল এই খেজুর। এই খেজুর উৎপাদনের হেজাজ অঞ্চল আমরা এই যে বারবারই দেখাচ্ছি। হেজাজ অঞ্চল হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এই যে হেজাজ, এই যে হেজাজ, এই হেজাজ অঞ্চল দেখো আমি বললাম লোহিত সাগর এবং ভূমধ্যসাগরের কোল ঘেঁষে। সুতরাং এখানকার আবহাওয়া শুষ্ক এবং সুন্দর। শুষ্ক না, এখানে আবহাওয়া মোটামুটি স্বাস্থ্যকর। তার কারণে মানুষ এখানে বসবাস করতে শুরু করে এবং এখানেই ইসলামের আবির্ভাব ঘটে। এখান থেকে ইসলাম গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। তাহলে বললাম কৃষি পণ্য হচ্ছে কি? খেজুর। আমাদের কৃষি পণ্য কি? ধান, গম। আর ওদের কৃষি পণ্য হচ্ছে খেজুর। হেজাজ প্রদেশে খেজুর উৎপন্ন হয় প্রচুর পরিমাণে। ইয়েমেনে গমের চাষ হয়। ঘোড়ার খাদ্য হিসাবে বার্লি চাষ করা হয়। আর ওমান ও হাসায়। এই যে, যে অঞ্চলগুলির কথা আমরা বলছি লক্ষ্য করা যায় সবগুলি কিন্তু সমুদ্রের তীরবর্তী অঞ্চল, নিকটবর্তী অঞ্চল। যার কারণে এখানে ধান চাষ, গম চাষ, বার্লি চাষ হয়। ফলমূল পাওয়া যায়। কি, কি ফলমূল আরব দেশে উৎপন্ন হয়? এত কিছুর মধ্যেও আমাদের আরব দেশে কিছু ফলমূল উৎপন্ন তার মধ্যে তাইপ ছিল উল্লেখযোগ্য। তাইপে প্রচুর পরিমাণে ফল পাওয়া যেত। তার মধ্যে আতা, ডুমুর, পিচ। পিচ এক ধরনের একটা ফল এবং আঙ্গুর উৎপন্ন হতো। এগুলি আরবের উল্লেখযোগ্য ফলের মধ্যে রয়েছে। এছাড়াও আরবের উল্লেখযোগ্য অন্য ফল এই যে আতা, ডুমুর, বীজ ও আঙ্গুর বাদ দিয়েও যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে বেদানা, খুবানি, কমলালেবু, কাগজি লেবু, আখ, তরমুজ ও কলা। দেখো আমাদের দেশের মতোই, কিন্তু আমাদের দেশের থেকে সে দেশে ফসলাদি কম উৎপন্ন হতো। আমাদের দেশ হলো নাতিশীতোষ্ণ, যার কারণে আমাদের আবহাওয়া অত্যন্ত স্বাস্থ্যকর। কৃষিকাজের জন্য উপযোগী। বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং কৃষিপ্রধান দেশ। কিন্তু সৌদি আরব বা আরব উপদ্বীপ কৃষিপ্রধান দেশ নয়। তবুও ওই মাঝে মধ্যে দেখো এই যে প্রয়োজনীয় বেদানা, খুবানি, কমলালেবু, কাগজি লেবু, আখ, তরমুজ, কলা এগুলি কিন্তু মরুভূমিতে উৎপন্ন হতো। এই সম্পর্কে আরো আমরা বিস্তারিত জানতে পারি ঐতিহাসিক ইবনে কুতাইবার উনুন আল আকবার ৩য় খণ্ড হতে জানা যায় খেজুর আর দুধ, কিসের দুধ? উটের দুধ বেদুইনদের খাদ্য তালিকার প্রধান খাদ্য।
এবং উটের মাংস তাদের সবচেয়ে বেশি প্রিয় ছিল। খেজুরের অর্থনৈতিক গুরুত্ব আমরা যদি লক্ষ্য করে দেখব যে খেজুর গাছ শুধু খেজুর খেয়ে জীবন জীবিকা নির্বাহ করে না, খেজুরের যে কাণ্ড গাছ, এই গাছটা হচ্ছে ঘরের ছাদ তৈরি করার জন্য ব্যবহার করা হতো। তারপরে খেজুরের রস থেকে বিভিন্ন মিঠাই মিষ্টান্ন তৈরি করা হতো। খেজুরের রস গাঁজানোর ফলে এক ধরনের মদ তৈরি করতো, সেই মদের নাম হচ্ছে নাজিব। আমি কি এখানে লিখে দেখাবো? নাজিব, এই যে এটা না, মদের নাম হলো নাজিব। খেজুরের রস থেকে গাঁজানোর ফলে এক ধরনের মদ তৈরি হতো, নাজিব। এই নামে এই যে এই যে এই বর্গীয় জ দিলে হবে, উঁচু জ দিলে হবে। এই নাজিব নামে এক প্রকারের মদ তৈরি করতো। আমরা কিন্তু ইয়েতে তোমার এমসিকিউতে প্রশ্ন পড়া যেতে পারে, নাজিব নামক মদটি কোন রস থেকে তৈরি হতো? তাহলে খেজুরের গাঁজানোর রস থেকে এটা তৈরি করা হতো। আমরা ক্লিয়ার হলাম ইনশাল্লাহ। এবার আসো আরবের জীবজন্তু। ওখানে কি ধরনের জীবজন্তু, পশু পাখি, গৃহপালিত জন্তু, শিকারী পাখি, আমাদের দেশে যেমন ঈগল শিকারী পাখি, বাজ পাখি, আমাদের দেশে কাক ওদের দেশেও কাক পাওয়া যায়। তাহলে ওদের দেশের সাথে আমাদের কিছুটা সামঞ্জস্য থাকলেও যদি ভুলে যাও তাহলে তখন বাংলাদেশের কিছু জীবজন্তুর কথা লিখে দেবো। যাই হোক, দেখো ওখানে পাওয়া যায় চিতাবাঘ, আমাদের দেশে পাওয়া যায়, নেকড়ে বাঘ পাওয়া যায়, খেকশিয়াল পাওয়া যায়, হায়না পাওয়া যায়, গিরগিটি সাপ, এগুলি আমার দেশেও পাওয়া যায়। তাহলে এটা মুখস্থ করার কিছু না, আমার দেশে সেই হিসাবে তুমি লিখে দিলেও হবে। গৃহপালিত পশুর মধ্যে আছে উট, ঘোড়া, কুকুর, বিড়াল, ভেড়া, ছাগল ও দুম্বা। আমাদের দেশে দুম্বা নাই, ছাগল আছে, ভেড়া আছে, বিড়াল আছে, কুকুর আছে, ঘোড়া আছে, উট নাই। কিন্তু ওর দেখো দুইটা জিনিস পেয়েছে, উট আছে আর দুম্বা, আমার দেশে নাই। এগুলি একটু কম্পেয়ার করে পড়লে দেখবে যে তোমার খুব ভালোভাবে মনে থাকছে। আর আহ, এটা হারাবে না, তুমি যখন ইচ্ছে তখন লিখতে পারবো। এছাড়া বেশ কিছু শিকারী পাখির নাম জানা যায়। তা শিকারী পাখি কোনগুলি? যেমন ঈগল পাখি, বাজ পাখি, এই যে বাস্টার্ড, ওখানে বাস্টার্ড নামে একটা পাখি বলা হয়, পেঁচা, এগুলিকে শিকারী পাখি বলা হয়। এছাড়া কতগুলি ঝুঁটিওয়ালা পাখি ছিল, যেটা হুদহুদ পাখি। আমরা কথাই শুনি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ করতো তখন হুদহুদ পাখি সাহায্য করতো। যাই হোক, এই যে বরত পাখি, নাইটেঙ্গেল, বুলবুল, পায়রা, এগুলি কিন্তু আমার দেশে আছে। নাইটেঙ্গেল আছে, বুলবুল আছে, পায়রা আছে। তিতির পাখিটা আমার দেশে তেমন নাই, কাক আছে। এগুলি একটু মনে রাখার চেষ্টা করো, তাইলেই হবে। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা ঘোড়ার কথা জানি। আরব অঞ্চলে সবচেয়ে তেজি ঘোড়া পাওয়া যায়, সে ঘোড়াটা আজও বিশ্ববিখ্যাত। ওখানে প্রায় 120 ধরনের হচ্ছে তোমার ঘোড়া পাওয়া যায়। হজরত ঈসা আলাইহিস সালামের জন্মের 2000, 2002 না 2000 হবে, এখানে ভুল হয়েছে, 2000 বছর, আমি এটা ঠিক করে নিই, দুইটা কেটে দিই। তাহলে দেখো, হজরত ঈসা ইসলামের জন্মের 2000 বছর আগে কারসাইট ও হিট্টাইটরা এই অঞ্চলে ঘোড়া আমদানি করেছিল। তাহলে খ্রিস্টপূর্বেরও আগে, খ্রিস্টপূর্বের আগে, যীশু খ্রিস্টের জন্মের আগে, হজরত ঈসা আলাহ ইসলামের জন্মের 200 বছর আগে, তাহলে ঈসা আলাহ ইসলাম যখন জন্মগ্রহণ করে তারও 200 বছর আগে কারসাইট ও হিট্টাইটরা সিরিয়া থেকে ঘোড়া আমদানি করেছিল বলে জানা যায়। পিকে টেকেতে বলছে খ্রিস্টীয় সূচনার আগে, অর্থাৎ খ্রিস্টীয়
যীশু খ্রিস্টের জন্ম কত 1 সালে, আর এখন তাহলে কত 2025, তাহলে 2025 সালের 25 বছর হলো তার জন্ম। তারও আগে সিরিয়া থেকে আরবের ঘোড়া আনা হয়েছিল। এখানে ঘোড়াগুলো তাদের বংশবৃদ্ধি অক্ষুণ্ণ রেখেছে এবং আজ পর্যন্ত আরবের ঘোড়া বিশ্ববিখ্যাত। যতদূর জানা যায় প্রায় 120 রকমের ঘোড়া আরব অঞ্চলে পাওয়া যায়। যাই হোক, ঘোড়া পালন ব্যয়বহুল ও কষ্টসাধ্য হলেও এই ঘোড়া পালন করা খাদ্যের অভাব, ঘোড়দৌড়, শিকার ও যুদ্ধক্ষেত্রে এই 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 বিশেষ করে যুদ্ধক্ষেত্রে ঘোড়ার ব্যবহার ছিল প্রচণ্ড বেশি। যার কারণে এই ঘোড়া হলো আরবেরা কষ্টসাধ্য হলেও পালন করত। এর পিছনে তোমার খরচ বেশি হলেও পালন করত। কেন পালন করত? যুদ্ধে এটা লাগবে। আচ্ছা, এবার আমরা যে খেজুর গাছের যে অর্থনৈতিক গুরুত্ব একটু তোমাদের বলি। খেজুর গাছের অর্থনৈতিক গুরুত্ব এটা আমাদের জানতে হবে। খেজুর গাছের কাণ্ড দিয়ে ওরা হয় খেজুরের বীজ, আমরা বললাম ছাদ তৈরি করা হয় কাণ্ড দিয়ে, ঘরের ছাদ তৈরি করা হয়, খেজুরের পাতা দিয়ে ছাউনি করা হয়, তারপরে হলো বেড়া যাকে বলি আমরা, ঘরে বেড়া দেওয়া হয়, এবং ওর যে বীজ, এই বীজটা হচ্ছে গুঁড়া করে উটের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এই জন্যে আরববাসীরা খেজুর গাছকে গাছের রানী বলে। কি জন্য? যে ওদের যে গুণাগুণ, গুণাবলী, খেজুর হচ্ছে তাদের প্রিয় খাদ্য। পাশাপাশি ওর রস দিয়ে বিভিন্ন রকম খাদ্য সামগ্রী তৈরি করা যায়। এইসব কারণে আরববাসীরা ওদের কি বলছে? গাছের রানী। এই যে গাছ, খেজুরের নানাবিধ ব্যবহার ও খেজুর গাছের কোন গাছটা যে উল্লেখে তো এখানে লেখা যাবে না। এখানে তোমাকে লিখতে হবে যে গুঁড়া দিয়ে কি করা হয়, ওদের দড়ি তৈরি করা যায়, খেজুর গাছের কাণ্ড থেকে আঁশ দিয়ে শক্ত দড়ি তৈরি করা যায়। এই সব গুণাবলীর কারণে আরববাসী গাছকে গাছের রানী বলে থাকেন। আশা করি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, পরীক্ষায় আসে, এটা আমি ছেড়ে গেছিলাম। তাহলে মোটামুটি গেল। এখন আমরা আরবীয় ঘোড়াও জানলাম, আরবীয় উট, উট সম্পর্কেও আমরা কিন্তু কিছু সময় আগেও জেনেছি। তারপরে উটের বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক এবং অর্থনৈতিক, বা অর্থনৈতিক ও রাজনৈতিক যাই বলি, এর গুরুত্ব অপরিসীম। বিশেষভাবে উট ছাড়া অমরুবাসী আরবদের জীবন কল্পনা করা যায় না। কারণ উত্তপ্ত বালির মধ্যে খালি পায়ে তো দূরের কথা, হাঁটা যায় না, এবং অন্য কোনো যানবাহন নাই, নদ-নদী নাই, নৌকা নাই। এই কারণে ব্যবসা-বাণিজ্য করা, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য একমাত্র উট ছিল তাদের ভরসা। এই জন্য উট ছাড়া মরুবাসী আরবদের জীবন কল্পনা করা কখনো যায় না। এই জন্য এই উটকে বলা হয়েছে মরুভূমির জাহাজ। অর্থাৎ মরুভূমিতে ব্যবসা-বাণিজ্য বলো, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া বলো, সমস্ত কাজ সমস্ত কাজ কিন্তু উটের মাধ্যমে করা হয়েছে। আর উটের যে অর্থনৈতিক গুরুত্ব, আমাদের দেশে যদি লক্ষ্য করে দেখবা যে গরু আছে, গরুর কোন অংশটা অকেজো? চামড়া কাজের, গোবর কাজের, দুধ কাজের, ওর হচ্ছে তোমার বিক্রি করলে অর্থ আসে। গরুর দুধ দিয়ে যে দুধ হয়, দুধ দিয়ে বহু ধরনের খাদ্য, মিঠাই তৈরি করা সম্ভব। এখানে কিন্তু উটের যে আহ, অবস্থানটা, উটেরও ঠিক এরকম অনেকগুলি অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। আর তার থেকে বড় গুরুত্ব রয়েছে হলো আরব দেশে কে ধনী কে গরিব এটা নির্ণয় হতো উট দিয়ে। আর ওখানে যেহেতু ক্রয় বিক্রয়ের মাধ্যম ছিল উট, বিয়ের যৌতুক দিত উট দিয়ে। তাহলে উটের গুরুত্ব কি তোমরা বুঝতে পারছো যে কত গুরুত্ব? আর এর আগে বললাম শীতকালে উট 25 দিন এবং গরমকালে 15 দিন পানি না খেয়ে বসবাস থাকতে পারে।
যার কারণে যে মরুভূমিতে দীর্ঘ পথ যেতে হবে, এখানে পানি নেই। উট যদি চলতে না পারে তাহলে কিভাবে কাফেলা পৌঁছাবে? ব্যবসায়িক মাল কিভাবে পৌঁছাবে? এই কারণে এই দেখছো আল্লাহর রহমত কত! পবিত্র কুরআনে উটকে আরববাসীদের জন্য এক বিশেষ নেয়ামত হিসেবে বর্ণনা করা হয়েছে। আল কুরআনে এই উটের কথা বলা হয়েছে যে এটা হচ্ছে আরববাসীদের জন্য একটি নেয়ামত। ক্লিয়ার? হযরত ওমর বলছেন, "উট যেখানে উন্নত, আরবরাও সেখানে উন্নত।" তাহলে উটের গুরুত্ব কতপূর্ণ? কত? উটের যে মল, এটা দিয়ে কিন্তু যে আগরবাতি তৈরি করা হয়, এটা একটা উপকরণ। আগরবাতি আমরা যেটাকে মল দিয়ে উটের মল দিয়ে কিন্তু আগরবাতি তৈরি করা যায়। তারপরে ওর যে মূত্র, আমরা যাকে বাংলা ভাষায় বলি প্রস্রাব, এই মূত্র দিয়ে মাথার টনিক, মাথায় বড় ধরনের কোনো অসুখ-বিসুখ করলে এরকম টনিক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে উটের গুরুত্ব তোমরা কি বুঝতে পারলা? উটের গুরুত্ব কিন্তু সাংঘাতিক। এগুলি কিন্তু সুন্দরভাবে রাখবা। এর মধ্যে আজকে আমরা গাছের রানী এই যে মরুভূমির জাহাজ, the ship of the desert বলা হয় কাকে? উটকে। কেন বলা হয়? এই যে ব্যবসা-বাণিজ্য করে, পানি না খেয়ে থাকতে পারে, এক ব্যবসা-বাণিজ্যের উপকরণে এক স্থানে অন্য স্থানে যেতে পারে। যাতায়াতের মাধ্যম, উটের মল দিয়ে আ আগরবাতি তৈরি করা হয়, মূত্র দিয়ে টনিক তৈরি করা হয়, উটের মাংস খেয়ে মানুষ বেঁচে থাকে, উটের দুধ খেয়ে মানুষ বেঁচে থাকে। এতগুলি কারণে অর্থনৈতিক গুরুত্ব যেমন, আবার যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এইজন্যে পবিত্র কুরআনে উটকে আরববাসীদের জন্য এক বিশেষ নেয়ামত হিসাবে বর্ণনা করা হয়েছে। এটা তোমারও আল্লাহ একে দিয়ে দিয়েছে। হযরত উমর বলেন, উট সম্পর্কে বলছেন যে উট যেখানে উন্নত, উট যেখানে উন্নত, আরবরাও সেখানে উন্নত। যার যত উট বেশি আছে সে তত ধনী এবং সে তত সচ্ছল এবং সমস্ত কিছুর লেনদেন, বিনিময় মাধ্যমই ছিল কিন্তু উট। ক্লিয়ার? এইজন্য তোমরা অবশ্যই উটকে কেন মরুভূমির জাহাজ বলে এটা জানবা। আরব অঞ্চলকে জাজিরাতুল আরব বলা হয় কেন এটা জানবা। এই যে খেজুর গাছের রানী বলা হয় কেন? ওই যে খেজুর গাছের গুণাগুণ তুলে ধরবা যে এই কারণে এইজন্য ওকে হলো খেজুর গাছের রানী বলা হয়। খেজুরের আ এখন ওখানে ১২০-২৫ রকমের খেজুর পাওয়া যায়। এই খেজুর তারা হচ্ছে নিজেদের চাহিদা মেটায় বিভিন্ন দেশে রপ্তানি করে। যেটা আমরা রমজান মাসে খাই, সেটাও কিন্তু আরব থেকে আসে। তাহলে এই যে বাণিজ্যিক একটা ব্যাপার, অর্থনৈতিক ব্যাপার। তাহলে উটের তোমার খেজুর গাছের গুরুত্ব বুঝতে পারছো? প্রচুর পরিমাণে। তাহলে খেজুর গাছের গুরুত্ব পাশাপাশি তোমার হচ্ছে এই যে উটের গুরুত্ব কুরআনে আল্লাহ যখন বলছে যে উট কারো বাড়িতে এক বিশেষ নেয়ামত। উট না থাকলে ওখানে মানুষ বসবাস করতে পারত না। ব্যবসা-বাণিজ্য করতে পারত না। একই সাথে তাদের অন্য স্থানে যেতে পারত না। যুদ্ধ বাঁধলে যুদ্ধ করতে পারত না। রাজ্য বিস্তার করতে পারত না। এই যে তাহলে কতগুলি বাধা দূর করেছে একমাত্র উটে। এটা আল্লাহর বিশেষ নেয়ামত। সর্বশেষে আরেকটু কথা বলি। এই যে খাঁটি সোনা, আমরা বলি খাঁটি সোনা, আরব দেশে কিন্তু খাঁটি সোনা পাওয়া যেত। ইয়েমেন, এখানে ভুল হয়েছে, ইয়েমেন হবে এটা। ইয়েমেনের ইয়েমেন উপকূলে খাঁটি সোনা পাওয়া যায়। এছাড়াও চুনাপাথর, সাম্মার শৃঙ্গে, সাম্বার একটা শৃঙ্গ, পাহাড়। এই পাহাড়ের মূল্যবান গ্রানাইট ও ব্যাসল্ট ব্যাসল্ট পাওয়া যেত। পারস্য উপসাগরে মুক্তা খনিজ লবণ পাওয়া যায়। আধুনিক কালে আরব দেশে খনিজ তেল পাওয়া যায়, যে তেল বিভিন্ন দেশে রপ্তানি করে আরব দেশ প্রচুর টাকা কামাচ্ছে। অর্থনৈতিক সমৃদ্ধি। মোট কথা আমরা সর্বশেষে বলতে পারি আল্লাহর বিশেষ নেক নজর এক আরব অঞ্চলের উপর আছে বিধায় উটের মতো প্রাণী সেখানে আছে। খেজুর, মরুভূমিতে খেজুর উৎপন্ন হয়, যে খেজুরের সুস্বাদু, এই খেজুর বিশ্বব্যাপী আমদানি রপ্তানি হচ্ছে। অর্থনৈতিক খাঁটি সোনা পাওয়া যায়, এ কম ব্যাপার না। যে মুক্তা পাওয়া যায়, খনিজ লবণ পাওয়া যায়। আর তো এখন তো তেল, আধুনিক কালে যে তেল পাওয়া যাচ্ছে, জ্বালানি তেল, সেগুলি। খেজুর গাছের কান্ড জ্বালানি হিসেবে মরুভূমিতে জ্বালানি পাবে কই? তাহলে ওই খেজুর গাছের কান্ড জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়েছে। ঘরে ছাদ দিবে, ছাদ দিতে যেয়ে দেখা গেছে যে আ ওই কান্ড ব্যবহার করা হয়েছে। তাহলে খেজুর গাছের উপকারিতার জন্যই ওকে গাছের রানী বলা হয়েছে। আর উটের ব্যবহার তো বললাম। উট ছাড়া আরব অঞ্চলে কোনো ধরনের জীবন জীবিকা অচল। ক্লিয়ার?
তো প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকবা। আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা তোমাদের যে পাঠটা পড়াবো, আরবে অধিবাসীদের